স্বাধীনতা সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ নাম রাসবিহারী বসু, যদিও এখন বিস্মৃতির পথে এই মহান বিপ্লবীর নাম। তাকে দেশের তথা বাংলার মানুষ তেমনভাবে স্মরণ না করলেও তিনি জাপানে আজও পূজিত হন। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের ঠিক দুদিন আগে অর্থাৎ 21শে জানুয়ারির দিনটি রাসবিহারী বসুর মৃত্যুদিন। 1945 সালের 21শে জানুয়ারিতেই তার মৃত্যু হয়। স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা অবিস্মরণীয়। এই জানুয়ারি মাসে আপনারা 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারির কথা জানেন। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, 26শে জানুয়ারি হচ্ছে লোকতন্ত্র লোকতান্ত্রিক দিবস। আমরা এটাকে বলি, মানে আমাদের স্বাধীনতার আগে থেকেই যে আমাদের যে দাসত্বের মনোভাব ছিল, সেই দাসত্বের মনোভাবের বশে আমরা কিন্তু চিরকালই ছেলেবেলা থেকে আমরা জেনে আসি ওটা হচ্ছে প্রজাতান্ত্রিক দিবস। প্রজাতান্ত্রিক দিবস মানেই হচ্ছে একটা রাজা থাকবে, তা নাহলে প্রজা আসবে কি করে। এবার সেই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় আজও পর্যন্ত রয়ে গেছে যে 26শে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস, প্রজাতান্ত্রিক দিবস। আসলে তা নয়, ওটা হচ্ছে লোকতান্ত্রিক দিবস। এবং লোকতন্ত্র আমাদের এখানে যেটা আছে সেটা আছে লোকতন্ত্র, প্রজাতন্ত্র নয়। এবার এই 23শে জানুয়ারি 26শে জানুয়ারির পাশাপাশি 21শে জানুয়ারির কথা আমরা কেউ জানি না। এই 21শে জানুয়ারি 1945 সালের 21শে জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতার ভগীরথ যাকে বলা যায়, সেই রাসবিহারী বসুর মৃত্যুদিন। আজও যদি আপনারা জাপানে টোকিও শহরে যদি তামা শ্মশান বা সমাধি স্থলে যদি যান, সেখানে সম্রাটদের শুধুমাত্র সমাধি আছে, আর কোনো পাবলিকের সেখানে কোনো সমাধি দেওয়া হয় না। সেই সমাধির স্থলে একটা সমাধির গায়ে দেখতে পাবেন বাংলা হরফে লেখা আছে ব দন্তে সই হস্য বসু। একটা সমাধির গায়ে দেখবেন নিচের দিকে ছোট্ট করে লেখা আছে ব দন্তে সই হস্য। ওইখানে রাসবিহারী বসু, তার নিচে শোয়ানো আছে, কবরে রয়েছেন তার স্ত্রী তোশিকো। এই তোশিকোর শরীরের বডির ওপরেই রাসবিহারী বসু কবর দেওয়া হয়। এবারে তার কারণ, রাসবিহারী বসুকে জাপানের দ্বিতীয় সেরা সম্মানটা দেওয়া হয়, রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় রাসবিহারী বসুকে, মেরিট অফ দ্য রাইজিং সান। তিনি পান একমাত্র জাপানের দ্বিতীয় সেরা রাষ্ট্রীয় সম্মান। সেই জন্যই রাসবিহারী বসু মারা যাওয়ার পরে সম্রাটের কবরস্থলে তার স্থান হয়। আর এরপর আর কোনো সম্রাট ছাড়া আর কারো সমাধি ওই সমাধিস্থলে হয় না। সুতরাং বুঝতে পারছেন যে রাসবিহারী বসুকে আমরা যে চোখে দেখি, সারা দক্ষিণ এশিয়া কিন্তু সেই চোখে দেখে না। রাসবিহারী বসু সম্বন্ধে বাঙালিরা জানে না, তার পেছনে মূল কারণ যেটা, রাসবিহারী বসু মূলত লড়াই করেছেন কিন্তু উত্তর ভারতে, বাংলায় না। রাসবিহারী বসু 1904 সালে মানে বঙ্গভঙ্গের আগে 1904 সালে উনি বাবার সঙ্গে সিমলায় চলে যান। তখন বঙ্গভঙ্গ আন্দোলন এখানে চলছে, উনি কিন্তু তখন সিমলাতে গিয়ে এর পরবর্তীকালে উনি ওখানে যে অর্গানাইজেশন ভারত মাতা সমিতি, সেই সমিতির প্রধান হন। অনুশীলন সমিতির সঙ্গে ওনার সম্পর্ক, বা বারিন ঘোষ বা অরবিন্দের সঙ্গে, প্রথমত বারিন ঘোষ আর অরবিন্দ ঘোষের সঙ্গে রাসবিহারী বসুর কোনো সম্পর্ক কস্মিন কালেও ছিল না। ওনার যতটুকু সম্পর্ক ছিল সেটা পুলিন বিহারী দাসের ঢাকা অনুশীলন সমিতির সঙ্গে, কিন্তু সেটা অনেক পরে। তার আগে উনি সারা উত্তর ভারত, পাঞ্জাব, সেই সময়ের সংযুক্ত প্রদেশ, সেই সময়ের গাড়োয়াল, সেই সময়ের কাশ্মীর, এই পুরো এলাকার একচ্ছত্র
সেনাপতি হয়ে ওঠেন রাসবিহারী বসু। এবং আরো মজা যেটা, সেটা হচ্ছে যে উত্তর ভারতের লোকেরা কিন্তু ওনাকে রাসবিহারী বসু নামে চিনতেন না। ওনারা জানতেন যে উনি আসলে বিহারী। ওনাকে কেউ বলতেন বিহারী বসু, কেউ সতীশচন্দ্র, কেউ মোটা বসু। উনি যে বাঙালি এটা কিন্তু ওরা জানতো না, ওরা জানতো না। আজকেও আপনি যদি কেলংয়ে যান, কেলংয়ে দেখবেন রাসবিহারী বসুর একটা আবক্ষ মূর্তি আছে কেলংয়ে। ওই কেলংয়ের ওই রকম জায়গায় রাসবিহারী বসুর মূর্তি আমাদের সত্যি ভাবায়। তার কারণটা কি? তার কারণ উনি একটা সময়ে 1915 সালে উনি জাপানে যাওয়ার আগে 1914 সাল নাগাদ উনি ভাবেন যে আমাকে ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হবে, সেজন্য আমাকে তিব্বত হয়ে যেতে হবে। তিব্বত হয়ে, তা না হলে আমি অন্য কোনো রাস্তা নেই যে রাস্তাতে আমি পালাতে পারবো। এই তিব্বত দিয়ে উনি তিব্বত হয়ে যাওয়ার জন্য উনি তখন বিভিন্ন জায়গায় ঘাত ঘোঁত খুঁজতে শুরু করেন যে কোথা দিয়ে কোথায় গিয়ে আশ্রয় নিলে যেখান থেকে আমার কোনো অস্তিত্ব, তখন ওনার নামে হুলিয়া জারি হয়ে গেছে। উনি তখন কেলংয়ে চলে যান সাধু সেজে। ওই কেলংয়ে গিয়ে পোস্টমাস্টারের বাড়িতে উনি আশ্রয় নেন এবং সেখানে তাকে তারা জানতো যে ইনি হচ্ছেন সন্ন্যাসী গুরুদেব। এবং ওইখান থেকে উনি কিন্তু বেনারসে যোগাযোগ করতেন, বেনারসের অর্গানাইজেশনের সঙ্গে, এবং মাঝে মাঝে বেনারসে চলে আসতেন এবং উত্তর ভারতের বিভিন্ন জায়গায় সাহারানপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি ওই কেলং থেকে উনি এসে যোগাযোগটা রাখতেন। যে কারণে পরবর্তীকালে এটা যখন কেলং এর ওরা যখন জানতে পারে, তখন ওরা ওখানে মূর্তি, একটা আবক্ষ মূর্তি করে।